এখন আমরা যাচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, একদম একটা মানে কি বলবো, সেই মুভিতে যেরকম চলে এসেছি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন ইলোরা কেভস, যেটার এন্ট্রান্সটা হচ্ছে এইটা। এই যে এইটা হচ্ছে এন্ট্রান্স, এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এটা দিয়ে আমরা সোজা ঢুকবো ইলোরা কেভসে। সো চলো ঢুকি। এন্ট্রি ফি আই গেস লাগবে, কত লাগবে কি লাগবে দেখাচ্ছি তোমাদের। মহারাষ্ট্র ভ্রমণের অন্যতম আকর্ষণীয় ও স্মরণীয় জায়গা হলো ইলোরা কেভস। এই ইলোরা কেভস ঘুরে দেখার অভিজ্ঞতাই আজ শেয়ার করব আপনাদের সাথে। ছোট বড় মিলিয়ে মোট 34টি গুহা রয়েছে এখানে। ইতিহাস, শিল্প আর স্থাপত্যের একটি অসাধারণ মিলন এই ইলোরা কেভস। এই গুহা মূলত আগ্নেয় শিলা অর্থাৎ ব্যাসাল্ট রক কেটে তৈরি করা হয়েছে এবং ধারণা করা হয় এগুলো প্রায় ষষ্ঠ থেকে দশম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার ইলোরা কেভসের। এখানে হচ্ছে 40 রুপিস আছে এন্ট্রি ফিস। সো এই যে বুকান টিকিট কাটতে ঢুকেছে, প্রচণ্ড রোদ গরম এখানে, তো ছাতা, সানগ্লাস, সানস্ক্রিন তিনটেই হচ্ছে ভীষণ ম্যান্ডেটরি। টিকিট কাটার পর আমরা ধীরে ধীরে এন্ট্রান্সের দিকে এগিয়ে গেলাম। প্রচণ্ড রোদ এবং গরম, তাই আমরা ডিসাইড করলাম যে সবটা হেঁটে দেখা সম্ভব নয়, তাই এই যে ব্যাটারি চালিত গাড়িগুলো এগুলো আমরা বুক করব। এখান থেকে আমরা হচ্ছে এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো হচ্ছে বুক করছি 40 রুপিস পার পারসন। তো এই গাড়িগুলো হচ্ছে গিয়ে যাবে দূরের যে পয়েন্টসগুলো, বিকজ কেভটা বুঝতেই পারছো তোমরা, বিশাল এরিয়া নিয়ে কেভটা, এই রোদের মধ্যে এতটা হেঁটে পুরোটা কভার করা নেক্সট টু ইম্পসিবল। সো ওই জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে এখানে গাড়িটা বুক করে নিলাম। এই যে এই গাড়িটাতে আমরা যাবো, উঠবো এবার। এই গাড়িটা আমরা বুক করছি। সো চলো, সো গাড়িতে উঠে গেছি আমরা। গাড়িটাতে হচ্ছে কি যতক্ষণ না লোক ভর্তি হচ্ছে ততক্ষণ ছাড়বে না। তো আপাতত হচ্ছে কি গাড়িটা অলরেডি ঘুরে চলে এসছে একটা রাউন্ড, আর এদিকে আমরা যাব, আমাদেরটা ভর্তি হলেই আমরা বেরিয়ে যাব। এই যে হাতে এই ব্যান্ডটা, এটা হচ্ছে গিয়ে পরতে হবে, পরিয়ে দিচ্ছেন ওনারা, আমি হাতে পরে নিচ্ছি। হয়ে গেল পরা, এই যে ব্যান্ড। এখন আমরা যাচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, একদম ঝড়ের গতিতে গাড়িটা এগোচ্ছে, খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। ফরেস্টের ভেতর থেকে চড়াই উতরাই রাস্তা, আর আমরা এগিয়ে চলেছি, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর আমাদের ফার্স্ট যে পয়েন্ট সেটা একদম চোখের সামনে, তোমাদের দেখতেই পাচ্ছ, একদম একটা মানে কি বলবো, সেই মুভিতে যেরকম আমরা দৃশ্য দেখি না, সেরকম টাইপের হচ্ছে গিয়ে, যেমন আমরা কর্ণ সুবর্ণের গুপ্তধন বা এরকম জায়গায় হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম সেরকম, বা আমি হচ্ছে বম্বেতে গেছিলাম এলিফ্যান্টা কেভস, ওখানেও আমি হচ্ছে গিয়ে এরকম টাইপের দেখেছিলাম। পুরো একদম একটা সিনিক বিউটি, জায়গাটা অসাধারণ জায়গা, অসাধারণ সুন্দর। মানে কি বলবো, তোমরা না দেখলে সত্যি অনেক কিছু মিস করবে। অন্তত টাইম করে একবার এখানে এসে সত্যি এই যে হেরিটেজ জায়গাটা ভীষণভাবে মানে আমি রেকমেন্ড করব সবাইকে এসে দেখার জন্য। সো এটা হচ্ছে কেভ নাম্বার 34, যেটাতে ঢুকবো আমরা। আপাতত এখানে কেউ ঢোকেনি, তো আমরা ভাবলাম যখন ফাঁকাই আছে, সো আমরা এটা দিয়েই স্টার্ট করি, ফার্স্টে এক্সপ্লোর করি আমরা এটাকে। খুব সুন্দর এখানে একটা, এই যে আমরা ঢুকছি এবারে আস্তে আস্তে। ওয়াও, ও মাই গড, ঢুকতে একটু ভয় ভয় লাগছে। ওয়াও, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর জায়গা। সত্যি খুব সুন্দর, কথা ইকো হচ্ছে এটার ভিতরে। মনে হচ্ছে আমরা কোনো রহস্য উদ্ঘাটনের জন্য বেরিয়েছি, এখান থেকে ওইখানে।
কি সুন্দর স্কাল্পচার্স গুলো আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা বইতেও পড়েছি অজন্তা ইলোরার ব্যাপারে। আহ, একদম বইয়ের সাথে হুবহু এই প্রথমবার বইয়ের সাথে বইয়ে পড়া জিনিস চোখের সামনে দেখছি। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এর ভেতরে প্রচুর পাখি ছিল আপাতত উড়ে উড়ে। আগেই বলেছি যে এখানে ছোট বড় মিলিয়ে মোট 34টি গুহা রয়েছে, যেখানে বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মীয় স্থাপত্য ও শিল্পকলার অনন্য উদাহরণ দেখা যায়। এই গুহাগুলোর নির্মাণ প্রযুক্তি সত্যিই বিস্ময়কর। বিশাল পাথরের স্তরকে উপর থেকে নিচের দিকে খোদাই করে তৈরি করা হয়েছে। বিশেষ করে কৈলাস মন্দির একক শিলা খোদাই করে নির্মিত বিশ্বের অন্যতম বৃহৎ মোনোলিথিক স্থাপত্য হিসাবে পরিচিত। এটি প্রাচীন ভারতীয় প্রকৌশল, পরিকল্পনা ও শৈল্পিক দক্ষতার এক অসাধারণ উদাহরণ। ইতিহাস, প্রত্নতত্ত্ব ও ভ্রমণ প্রেমীদের জন্য এটি সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। সত্যি আমরা একটা গুহা থেকে আরেকটা গুহায় যখন ঢুকছিলাম, কেন জানি না আমরা ইতিহাসের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। একটা গাইড ম্যাপ দেওয়া আছে, যেটা দেখে দেখে পুরো কেভসটা হচ্ছে এক্সপ্লোর করা যেতে পারে। কেভটা এতগুলো এখানে পয়েন্টস আছে, টোটাল 34টা কেভস আছে এটাতে, যেটাতে আমরা এখন 34, 33 অলরেডি ঘুরে নিয়েছি। নেক্সট হচ্ছে আমরা এই কেভসটাতে হচ্ছে গিয়ে আমাদেরকে নামিয়ে দিল, ওই যে ওইখানটায় আমাদেরকে নামালো, তারপরে আমরা হেঁটে এইখানটায় হচ্ছে গিয়ে আসলাম। এবার এই কেভটাতে হচ্ছে গিয়ে ঢুকবো। এটা কত নাম্বার কেভস? এখানে অ্যাকচুয়ালি মাল্টিপল কেভস আছে, একটা থেকে আরেকটা যাওয়া যাবে। সো যেমন এই যে এটা হচ্ছে 29, কেভ নাম্বার 29। সো এখান থেকে আমরা ঢুকবো কেভে, চলো। সত্যি এই জায়গায় দাঁড়িয়ে বোঝা যায় শত শত বছর আগে মানুষের চিন্তা, নকশা ও নির্মাণ দক্ষতা কতটা উন্নত ছিল। দেখুন এত সুন্দর একটা জায়গা,
ঠিক আছে, মানুষের সিভিক সেন্সের কতটা অভাব, এটা ডাস্টবিন তো কোনোভাবেই মনে হচ্ছে না দেখে, কিন্তু স্টিল এখানে মানুষ হচ্ছে বোতল ফেলে দিয়ে চলে গেছে। মানে এটাই হচ্ছে আমাদের পাবলিকদের দোষ। আমরা সরকারকে যতই দোষ না কেন, মানুষের মধ্যে যতক্ষণ না সিভিক সেন্স আসবে কোনো জিনিসই আর সঠিকভাবে চলবে না। যাই হোক, তো গুহার ভেতর দিয়ে আরেকটু এগিয়ে যেতেই পেয়ে গেলাম এমন একটা অভূতপূর্ব দৃশ্য। সত্যি বলতে এক কথায় অনবদ্য ছিল এই জায়গাটা। সো দূরের যে গুহাগুলো ছিল, যে কেভসগুলো ছিল, সেগুলো আমরা ব্যাটারি কারে করে ঘুরে এসে, যেগুলো আমাদের পক্ষে সম্ভব হয়েছে ঘোরা, সেগুলো ঘুরে এসে আমরা আবার চলে আসলাম একদম এন্ট্রেন্সের সামনেটা, যেখান থেকে আমরা শুরুতে কিন্তু এই ভিউটাই দেখতে পেয়েছিলাম। আমরা এটা শুরুতে যাইনি, কারণ আমরা ঠিক করেছিলাম যে আগে দূরেরগুলো ঘুরে আসবো, আসার পরে তারপরে এই যে কাছের কেভসটা আছে, এবং যেটা খুবই ক্রাউডেড ছিল, কারণ দূরেরগুলোতে খুব বেশি ক্রাউড ছিল না, কিন্তু এটাতে যেহেতু সামনাসামনি, এটা এন্ট্রেন্সের একদম সামনে, এই যে আমরা এই দিকটা থেকে ঢুকেছিলাম, এটাই হলো এন্ট্রেন্স, তো সেই জন্য এই যে কেভসটা, এটাতে বিশাল ক্রাউড ছিল। তার পিছনে কারণও রয়েছে, কারণ এখানেই হচ্ছে ওই যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলো হচ্ছে গিয়ে এখানেই হচ্ছে, এর ভেতরেই রয়েছে। তো চলো এবার আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে ঢুকি ভেতরে, এবং দেখি এখানে কত সুন্দরভাবে হচ্ছে গিয়ে পাথর কেটে কেটে মন্দিরগুলো তৈরি হয়েছে। তো চলো, এই যে শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম যে একদম ঢুকতেই যে এন্ট্রান্সের, এখানে যে মূর্তিটা আমরা দেখতেই পাচ্ছ, এখানে তো প্রচুর ভিড় ছিল ভেতরে, তো খুব বেশি ভালো করে স্পেস পাচ্ছিলাম না একটু ভিডিও করব বলে। যেখানেই যাচ্ছি দেখছি মানুষজন দাঁড়িয়ে ছবি তুলছে, আর তোলাটাই স্বাভাবিক, কারণ জায়গাটাই এতটা সুন্দর। তো এই যে এটা হলো লক্ষ্মী মন্দিরটা, মানে লক্ষ্মী মূর্তি আর কি, লক্ষ্মী ঠাকুরের মূর্তি। আর এই যে আমরা এই যে একটা সুন্দর জায়গাটা, ভেতরে ছবি তুলতে তুলতে হঠাৎ করে এই জায়গাটা চোখে পড়লো আমার, বেশ ভালো লাগলো আমার। তো সেই জন্য আমি হচ্ছে আলাদা করে এটাকে হচ্ছে গিয়ে ক্যামেরাবন্দি করলাম। আর এই যে আমরা হচ্ছে গিয়ে এই দিকটা হচ্ছে ঘুরে তারপরে হচ্ছে গিয়ে আরও কয়েকটা মন্দির আছে, সেগুলো দেখব। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই এর ভিতরটা। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ভদ্রমারতী মন্দির, যেটি মহারাষ্ট্রের খুলদাবাদে অবস্থিত। এটি ছত্রপতি সাম্ভাজিনগর শহর থেকে প্রায় 25 কিলোমিটার এবং ইলোরা কেভস থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরটি ভারতের অন্যতম বিখ্যাত হনুমান মন্দির, কারণ এখানে ভগবান হনুমানকে শয়নরত অবস্থায় পুজো করা হয়, যা অত্যন্ত বিরল। কথিত আছে প্রাচীনকালে এই অঞ্চলের রাজা ভদ্রসেন ছিলেন ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। তার ভক্তিমূলক রামকীর্তন শুনে হনুমানজি এতটাই আনন্দ ও ভক্তিভাবে আপ্লুত হন যে তিনি ভাবসমাধিতে শয়নরত অবস্থায় বিশ্রাম নেন। সেই স্মৃতিতেই এই মন্দিরের নাম হয় ভদ্রমারতী। তবে এই মন্দিরে মহিলাদের কিন্তু দূর থেকেই দর্শন করতে দেওয়া হয়।
আর এই মন্দিরে আমাদের প্রসাদও দেওয়া হয়েছিল, নারকেল প্রসাদ। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আমি তো শশা, তারপরে আখের রস, এই যে নিম্বু পানি, এই সমস্তই খাচ্ছি। কোনো সলিড কিছু খাবারই খেতে ইচ্ছা করছে না, কারণ এতটাই গরম এখানে। মানে আমাকে দেখেও বোঝা যাচ্ছে যে আমি কতটা টায়ার্ড। তো এই যে এখানে নিম্বু পানির দোকান ছিল, এখান থেকে হচ্ছে গিয়ে একটা নিম্বু পানি নিয়ে নিয়েছি, খাবো ঠান্ডা ঠান্ডা নিম্বু পানি, ব্যাস। এখনও আমাদের স্পট বাকি আছে দুটো, সেটা দেখবো এরপরে। তো চলো তোমাদেরকে হচ্ছে গিয়ে ঘুরিয়ে দেখাবো সবটাই, সাথে থাকো। আমরা যে আঙ্কেলের সাথে আজকে এসেছি, আঙ্কেল আমাদেরকে বললো এটা হচ্ছে মহারাষ্ট্রিয়ান শাড়ি, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং হয়। সো এটা হচ্ছে গিয়ে এখানে ম্যানুফ্যাকচারিং হয়, আর এইটা হচ্ছে ওদের শপ। তো যদি কারোর কিছু পছন্দ হয়, এই শপটা থেকে হচ্ছে গিয়ে কেনাকাটা করার জন্য এটা হচ্ছে শপটা। তো চলো আমরা আজকে তোমাদেরকে দেখাবো যে মহারাষ্ট্রিয়ান শাড়ি কিভাবে ওরা ম্যানুফ্যাকচারিং করে। তো চলো, এখানে উইভিং হয় অ্যাকচুয়ালি শাড়ি। সো চলো দেখা যাক। এই হচ্ছে শপ, জুতো খুলে ঢুকতে হবে এখানে। বাইরেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হচ্ছে গিয়ে ঢুকতেই। কত টাইপের থ্রেড এখানে আছে, কত কালারের থ্রেড এখানে আছে, খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। এই যে পুরো এটা হচ্ছে এখানে উইভিং হয়। এই যে এখান থেকে স্টার্ট করছি আমরা। উইভিং মেশিন এখানে হচ্ছে কি রাখা আছে সব কিছু, এখানে উইভ করা হয়। এই যে উপরে হচ্ছে ডিফারেন্ট শাড়ির হচ্ছে গিয়ে প্যাটার্ন, কালার, ডিজাইন সমস্ত দেখানো হয়েছে। এই যে এখানে উইভ করা হচ্ছে অলরেডি, দেখতে পাচ্ছেন উইভ হচ্ছে। সব উইভার্সরা এখন নেই, উইভার্সরা সবাই এখন নেই। এই যে দাঁড়াও, উইভ হচ্ছে। এই হচ্ছে শপটার এন্ট্রান্স। তো চলো ভেতরে যাওয়া যাক। বিশাল বড় হচ্ছে ভেতরে, স্পেস আছে। শাড়ি লাভাররা কোথায় তোমরা? শাড়ি লাভাররা এখানে চলে আসো, ভীষণ সুন্দর সুন্দর শাড়ি আছে। শুধু শাড়ি না, অনেক আইটেমস আছে। লাইক এটা হচ্ছে কুশন কাভার, আই গেস, ইয়েস। কুর্তি আছে, অনেক ডিফারেন্ট ম্যাটেরিয়ালসের কুর্তি আছে। এই যে এখানে সুন্দর একটা বসার হচ্ছে গিয়ে জায়গা আছে, রেস্টিং এরিয়া, জল ঠল রাখা আছে এখানে, খুব সুন্দর, বিশাল জায়গা, বিশাল। এটা হচ্ছে ড্রেস ম্যাটেরিয়াল, তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাই যে কি কি হচ্ছে গিয়ে শাড়ি অ্যাভেলেবেল এখানে। এই যে এখানে হচ্ছে পার্স আছে, পৈঠানি প্রিন্টের হচ্ছে গিয়ে পার্স। এই যে এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপসের সিল্ক, কি আছে আমাদের, মালবেরি, তাসার, এড়ি, মুগা, এগুলো সব একটা করে স্যাম্পল রাখা হয়েছে, রিয়েল স্যাম্পল এখানে রাখা হয়েছে। আর এই যে এখানে ভ্যারাইটি অফ পার্স এখানে আছে। কি চান আপনারা, মানে এত ডিফারেন্ট ভ্যারাইটি অফ শাড়ি এখানে রাখা আছে, মানে প্রায় কয়েক হাজার এখানে হচ্ছে গিয়ে অপশনস আছে শাড়ি। আর এই যে খুব সুন্দর লেগেছে এটা আমার, পার্স, ভ্যানিটি ব্যাগস, বিয়েবাড়ির জন্য, কোনো অকেশনসের জন্য, বোটোয়া ব্যাগস, প্রচুর টাইপের ব্যাগস আছে, ভীষণ ভালো লেগেছে আমার। এখানে যত কাশ্মীরি হচ্ছে গিয়ে কুর্তা, দেন হচ্ছে পশমিনা,
সালোয়ার স্যুট সব এখানে আছে, সব মানে নট অনলি হচ্ছে গিয়ে পশমিনা কাপড়ের, বাট ক্রাশ টিস্যু এখন খুব পপুলার, তো ক্রাশ টিস্যুর ওপরেও প্রচুর আইটেমস আছে, সিনথেটিকের ওপরে, সিল্কের ওপরে, প্রচুর হচ্ছে গিয়ে কাশ্মীরি ওয়ার্কের ওপরে আইটেমস আছে এখানে। ডিফারেন্ট টাইপসের হচ্ছে গিয়ে শলের কালেকশন, আমার তো খুব ভালো লাগছে, ভাবছি আমি এখন ঘুরে দেখছি, দেন ডিসাইড করব যে কি নেব এখান থেকে। আর এই যে এখানে খুব সুন্দর হচ্ছে গিয়ে এখানে পারফিউমস, তারপরে ডিফারেন্ট সোভিনিয়ার্স এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এখানে রেখেছে সাজিয়ে, খুব সুন্দর। আর এই যে আমি ये हिमरू साड़ी है, यहाँ का फेमस है औरंगाबाद का। ओके हैंडलूम का साड़ी होता है ये इसमें अजंता एलोरा मिनी ताजमहल के पूरे इसमें मोटिव रहते हैं। ओके इसको हिमरू साड़ी बोलते हैं। ओके, प्राइस क्या है इसका? ये आपको 1500 वाला है। अच्छा, और साड़ी का मीटर? ये 5.5 मीटर की साड़ी है और 1 मीटर एक्स्ट्रा ब्लाउज पीस है। ওকে, খুব সুন্দর শাড়িগুলো। এদিকে দেখা একবার। আমাদের শাড়িটা হচ্ছে, দুটো শাড়ি নিয়েছি, শাড়িগুলো প্যাক হচ্ছে, খুব সুন্দরভাবে প্যাক করা, সিস্টেমটাও বেশ ইউনিক। প্যাক হচ্ছে শাড়িটা, শাড়িগুলো গিফট করেছে। কেমন লাগছে শাড়ি গিফট করে? কেমন লাগছে শাড়ি গিফট করে? খুবই খারাপ। এই যে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন দৌলতাবাদ ফোর্ট, ঠিক আছে, ওখানে আমরা যাচ্ছি। প্রচণ্ড গরম, জানি না কি করে আমরা ট্রেকটা করব, 200-250টা সিঁড়ি আছে যেটা চড়ে। ওকে, সো এটা হলো এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এন্ট্রি টিকিট কাটতে হবে 25 রুপিস, তাই তো 25 রুপিস ইচ পারসন। আর এই যে যেটা দেখে আমার তো চোখ কপালে উঠেছে, এখানে কিন্তু লিওপার্ড অবজার্ভ করা হয়েছিল, সো এখানে নির্দিষ্ট টাইমে কিন্তু পর লিওপার্ড দেখা গেলেও দেখা যেতে পারে, তো এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। দৌলতাবাদ দুর্গ, যার প্রাচীন নাম ছিল দেবগিরি দুর্গ, ভারতের অন্যতম শক্তিশালী ও ঐতিহাসিক পাহাড়ি দুর্গ। এটি মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 800 বছরেরও বেশি পুরনো এই দুর্গ তার দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ও অসাধারণ স্থাপত্যের জন্য বিখ্যাত। যাদব বংশের রাজা ভিল্লাম পাঞ্চম এই দুর্গ নির্মাণ করেন 1187 খ্রিস্টাব্দে। তখন এর নাম ছিল দেবগিরি, যার অর্থ দেবতাদের পাহাড়। এরপর আলাউদ্দিন খিলজি দেবগিরি আক্রমণ করে দুর্গটি দখল করেন। এরপর এটি দিল্লি সালতানাতের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে পরিণত হয়। মোহাম্মদ বিন তুগলক দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রাখেন, যার অর্থ সমৃদ্ধির নগরী। তিনি দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তর করেন এবং বহু মানুষকে সেখানে বসবাসের নির্দেশ দেন। কিন্তু পানীয় জল ও যাতায়াতের সমস্যার কারণে কয়েক বছরের মধ্যেই রাজধানী আবার দিল্লিতে ফিরিয়ে নেওয়া হয়। পরে এই দুর্গ আহমদনগর সালতানাত এবং পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের অধীনে আসে। এই সময়েই বিখ্যাত চাঁদ মিনার নির্মিত হয়, প্রায় 200 মিটার উঁচু শঙ্কু আকৃতির পাহাড়ের ওপর নির্মিত, চারিদিকে গভীর পরিখা ও একাধিক প্রতিরক্ষা প্রাচীর। শত্রুকে বিভ্রান্ত করার জন্য বিখ্যাত আন্ধেরি অর্থাৎ অন্ধকার সুড়ঙ্গও রয়েছে। বিশাল লোহার কাটাওয়ালা প্রবেশদ্বার, জলাধার, কামান এবং চিনিমহল দুর্গটির প্রধান আকর্ষণ। চিনিমহল দৌলতাবাদ দুর্গের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। এটি মূলত 1500 শতকে বাহমানি সালতানাতের শাসনামলে নির্মিত হয়। চিনি শব্দটি এসছে চীন থেকে। ইতিহাসবিদদের মতে এই প্রাসাদের দেওয়াল একসময় চীনা নীল সাদা গ্লেজ টাইলস দিয়ে সজ্জিত ছিল। সেই টাইলসের কারণেই এর নাম হয় চিনিমহল। আজ সেই টাইলসের বেশিরভাগ নষ্ট হয়ে গেছে, তবে নামটি এখনও ইতিহাসের সাক্ষী। প্রথম দিকে এটি ছিল রাজকীয় প্রাসাদ, পরবর্তীকালে এটি একটি কারাগার হিসাবে ব্যবহৃত হয়। 1689 সালে ছত্রপতি সম্ভাজি মহারাজকে ঔরঙ্গজেব বন্দী করার পর কিছু সময়ের জন্য এই চিনিমহলেই রাখা হয়েছিল বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা রয়েছে। এখানেই তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছিল বলে বহু ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়। তো এসে গেছি আমরা এখন বিবি কা মাকবাড়া দেখতে। আমার পিছনে আছে বিবি কা মাকবাড়া। সো আমরা এটা দেখবো, ভেতরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো যেটা কেমন দেখতে, ভেতর থেকে কেমন লাগে। তো চলো। সো এসে গেছি আমরা টিকিট কাউন্টারের সামনে। বিবি কা মাকবাড়াতে ঢুকতে গেলে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে
তবেই ঢুকতে পারবেন। আমি যেটা দেখতে পাচ্ছি সামনে একটা ক্লক রুমও আছে, মানে যদি আপনার কাছে যদি লাগেজ বা কিছু থাকে সেটাকে ক্লক রুমে জমা রেখে আপনারা যেতে পারেন। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে এন্ট্রি ফি হচ্ছে 25 রুপিস ফর ইচ। অনলাইন, আচ্ছা এখানেও একটা ব্যাপার আছে, অনলাইন 20 রুপিস, বাট অফলাইন যদি টিকিট কাটেন ক্যাশ তাহলে সেটা 25। বিবিকা মাকবাড়া মহারাষ্ট্রে ছত্রপতি সাম্ভাজিনগর শহরে অবস্থিত একটি বিখ্যাত মুঘল সমাধিসৌধ। এর সৌন্দর্য ও স্থাপত্যের জন্য একে প্রায়ই দাক্ষিণাত্যের তাজমহল বা ডেকানের তাজমহল বলা হয়। 1668 থেকে 1669 খ্রিস্টাব্দে এই সমাধিসৌধ নির্মিত হয়। তো এই যে আমরা এখানে টিকিটটাকে, আমাদের যে টোকেনটা দিয়েছিল ওটাকে স্ক্যান করে এখান থেকে ঢুকলাম। আর এই যে হচ্ছে ফার্স্ট এন্ট্রান্স, আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর কাজ। এই সমাধিসৌধ নির্মাণ করেন আজম শাহ, যিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র ছিলেন। এই সমাধিটি তিনি তার মা দিলরাস বানু বেগমের স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন। দিলরাস বানু বেগমের উপাধি ছিল রাবিয়া উদ দৌরানি। এই সমাধিসৌধর নকশা অনেকটাই তাজমহলের আদলে তৈরি। চারিদিকে রয়েছে সুন্দর বাগান, জলধারা এবং মাঝখানে সাদা গম্বুজযুক্ত সমাধিসৌধ। তাজমহলের মতো সম্পূর্ণ সাদা মার্বেল নয়, মূল গম্বুজে মার্বেল ব্যবহার করা হলেও ভবনের অধিকাংশ অংশে প্লাস্টার ও স্থানীয় পাথর ব্যবহৃত হয়েছে। এর অন্যতম কারণ ছিল ঔরঙ্গজেবের তুলনামূলক সংযমী নির্মাণ নীতি এবং সীমিত ব্যয়। এই সমাধিসৌধ কেন বিখ্যাত? একে মিনি তাজমহল নামেও ডাকা হয়। মুঘল স্থাপত্যের শেষ দিকের অন্যতম সুন্দর নিদর্শন। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এর সৌন্দর্য বিশেষভাবে মনোমুগ্ধকর। এটি আজ ভারতের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণ। 1657 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রধান স্ত্রী দিলরাস বানু বেগম মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ঔরঙ্গজেবের অত্যন্ত প্রিয় স্ত্রী এবং তার 5 সন্তানের জননী। মায়ের স্মৃতিকে অমর করে রাখতে তাদের পুত্র আজম শাহ 1668 থেকে 1669 সালের মধ্যে এই সমাধিসৌধ নির্মাণ করেন। ঐতিহাসিক সূত্র জানা যায়, স্থাপত্য পরিকল্পনার সঙ্গে আতাউল্লাহ এর নাম যুক্ত রয়েছে। বলা হয় তিনি তাজমহলের প্রধান স্থপতির পুত্র ছিলেন। এই যে আমরা দেখতে এসেছিলাম পান চাক্কি, এখানে একটা ওয়াটার মিল আছে, কিন্তু আজকে এটা কোনো কারণবশত হচ্ছে বন্ধ, কেউই বলতে পারছে না কেন বন্ধ। সো এটা তো আর দেখা হলো না। এখানে টিকিট কাউন্টার ছিল কিন্তু সেটাও ক্লোজড, সো দেখা হলো না এটা। তো চলো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে। যাচ্ছি নতুন ডেস্টিনেশনে, কোথায় সেটা কালকেই জানতে পারবে। টাটা।